ওয়েলকাম টু ল্যামিনার একাডেমি। আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরমাণুর গঠন থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ করাবো। প্রথম কোশ্চেন, কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 17 এবং ভর সংখ্যা 36 হলে নিউটন সংখ্যা কত? তাহলে আমাকে প্রথমে জানতে হবে পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে। কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আর কি বলেছে এখানে ভর সংখ্যা কত? 36। ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন আর নিউট্রন সংখ্যাকে বলা হয় ওই মৌলের ভর সংখ্যা। তাহলে এখানে কি হবে? পি প্রোটন সমান কত হবে? 17, কারণ পারমাণবিক ক্রমাঙ্ক 17 মানে নিউক্লিয়াসে 17টি প্রোটন আছে। আর কি প্রোটন প্লাস নিউট্রন মানে ভর সংখ্যা কত? 36। এখানে কি চেয়েছে? নিউটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে আমি যদি পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দিই তাহলে আমরা নিউটন সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা 36 থেকে 17 বাদ দেবো, কত হবে? 19 হয়ে যাবে আমাদের উত্তর। ডয়টেরিয়াম কার আইসোটোপ? ডয়টেরিয়াম হচ্ছে তোমার হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, H11 যাকে বলা হয় পোর্টিয়াম, H12 ডয়টেরিয়াম এবং H13 টিট্রিয়াম। ঠিক আছে, তো এখানে এই ওয়ানগুলো মানে কি? এই ওয়ানগুলো মানে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক। এখানে যে উপরে লেখা আছে সেগুলো কি? এগুলো হচ্ছে তোমার ভর সংখ্যা। আর প্রোটন সংখ্যা কোনখানে বার করব? নিউট্রন সংখ্যা কোথা থেকে বার করব? ভর সংখ্যা থেকে আমি পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দেবো। তাহলে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে? 0 হবে। এক্ষেত্রে কত হবে? 2 - 1 সমান 1 হবে। আর এক্ষেত্রে কত হবে? 3 - 1 সমান 2 হবে। তাহলে এখানে যে হাইড্রোজেন যে অ্যাটম আছে তার 3টে আইসোটোপ আছে। প্রথমে যে আইসোটোপটা আছে যার নাম হচ্ছে পোর্টিয়াম বা সাধারণ হাইড্রোজেন, তার নিউক্লিয়াসে কোনো কিন্তু নিউট্রন নেই। সেকেন্ডটা কত আছে? একটা নিউট্রন আছে। আর ট্রাইট্রিয়াম মানে টিট্রিয়াম, সেখানে তোমার 2টো নিউট্রন আছে। কোশ্চেন নাম্বার 3, প্রোটন আবিষ্কার করেছিলেন গুলস্টাইন। তাহলে আমাদের জেনে নিতে হবে নিউটনকে আবিষ্কার করেছিলেন, নিউটন আবিষ্কার করেছিলেন স্যাডউইক। আর থমসন কি আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন। ক্লোরিনের কটি আইসোটোপ আছে? ক্লোরিনের 2টি আইসোটোপ আছে। কি কি? Cl1735। আর কি আছে? Cl মানে ক্লোরিন 1737। তার মানে কি ক্লোরিনের একই মৌলের 2টো আইসোটোপ আছে যাদের পরমাণবিক ক্রমাঙ্ক 17, কিন্তু ভর সংখ্যা একটা হচ্ছে 35 আর একটা তোমার 37। তাহলে এখানে নিউটন সংখ্যা কত হবে? এই 35 থেকে আমি 17 বাদ দেবো। আর এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত হবে? 37 থেকে 17 বাদ দেবো। পরমাণুর নিউক্লিয়াস কী নিয়ে গঠিত? একটা পরমাণুর নিউক্লিয়াস কী কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হয়? ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরতে থাকে, বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এখানে কি থাকবে? এখানে ইলেকট্রনগুলো ঘুরবে বিভিন্ন, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এরকম করে ঘুরতে থাকবে। তাহলে এখানে পরমাণুর নিউক্লিয়াসে কী থাকবে? প্রোটন এবং নিউট্রন, অপশান সি। যদি বলা হয় পরমাণুতে কী কী থাকে তাহলে বলা হবে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। কিন্তু এখানে যেহেতু পরমাণুর নিউক্লিয়াস কী আছে জানতে চেয়েছে, তাহলে আমাদের প্রোটন ও নিউট্রন হবে। একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভরযুক্ত পরমাণুগুলিকে কী বলা হয়? পরমাণুগুলিকে কী বলা হবে?
আইসোটোপ বলা হয়? অপশন বি। যেমন কি, যেমন হচ্ছে হাইড্রোজেন H11, H12, H13। এখানে দেখো যে এদের পারমাণবিক ক্রমাঙ্ক এক, এই যে প্রত্যেকের একই আছে, দেখো এক আছে, কিন্তু এদের ভর সংখ্যা বিভিন্ন আছে। দেখো এক্ষেত্রে এক আছে, তারপরটা 2 আছে, তারপরটা 3 আছে। তাহলে এইসবগুলোকে আমরা কি বলবো? আমরা আইসোটোপ বলবো। হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো কোনটি? হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, আমি আগেই বলেছি। পোর্টিয়াম বা H11 বা একে সাধারণ হাইড্রোজেন বলা হয়, আর একটা ডয়টেরিয়াম H12, আর একটা ট্রিটিয়াম 1H13। এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন। যদি কিছু লেখা যদি না থাকে তাহলে আমরা প্রথমেরটাকে ধরবো, সাধারণ হাইড্রোজেনটাকে ধরবো। এটা হচ্ছে তোমার ডয়টেরিয়াম বা D2O। এটা কোথায় ইউজ হয়? এটা পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ইউজ হয়। আর এটা ট্রিটিয়াম, এটা হচ্ছে তোমার একটা তেজস্ক্রিয় মৌল। H13 একটা তেজস্ক্রিয় মৌল। যদি জানতে চাওয়া হয় H13 কেন তেজস্ক্রিয় মৌল, যেসব মৌলের N/P, N মানে কি নিউটন সংখ্যা বা প্রোটন সংখ্যা 1.5 থেকে বেশি হয়, সেসব মৌলগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলবো। তাহলে H13টা দেখো, এখানে নিউটন সংখ্যা কত? 2 হবে, আর প্রোটন সংখ্যা 1 হবে, = 2। তার মানে কি 1.5 থেকে বেশি, তাই H13 একটি তেজস্ক্রিয় মৌল। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? জেনারেলি যে কোনো মৌলের পরমাণুতে নিউট্রন আর প্রোটন থাকে, কিন্তু এখানে চেয়েছে হাইড্রোজেন পরমাণুতে। এখানে আমি আগেই বলেছি, যদি কিছু না বলা থাকে তাহলে আমরা সাধারণ হাইড্রোজেনকে ধরবো, কোনটা H11টাকে ধরবো। তাহলে এখানে দেখো এখানে যেটা থাকে, নিচে যেটা থাকে সেটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, আর উপরে যেটা থাকে সেটা দুটো যোগফল প্রোটন আর নিউট্রন, যাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে এখানে দেখো, এখানে শুধু যদি বলা হয় নিউটন সংখ্যা কত, তাহলে কী হবে? ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দেবো, ভর সংখ্যা কত? এক্ষেত্রে 1, আর পারমাণবিক ক্রমাঙ্ক কত? সেটাও 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, মানে কোনো নিউট্রন নেই। তাহলে যে হাইড্রোজেন বা সাধারণ হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। কোথায় নেই? পরমাণুর নিউক্লিয়াসে। এটাই কিন্তু ব্যতিক্রম। কোনো কণার সবচেয়ে হালকা অংশ হলো ইলেকট্রন। একটি কণার মধ্যে কী কী থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এবং কোনো একটা পরমাণুর যে ভর সংখ্যা সেটা প্রোটন আর নিউট্রন সংখ্যাকেই বোঝায়। এবার এই যে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এদের ভর কিন্তু প্রোটন বা নিউট্রনের তুলনায় খুবই নগণ্য। তাই এক্ষেত্রে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন, আর সবচেয়ে ভারী কোনটা? নিউট্রন। এবং নিউট্রনের থেকে একটু কম ওয়েট আছে তোমার প্রোটনের। ঠিক আছে? যে মৌলিক কণাগুলি দিয়ে কোনো পরমাণু তৈরি হয় তাদের নাম কি? আমি আগেই বলেছি, পরমাণুর নিউক্লিয়াসেতে কী থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে কোন মৌলিক কণাগুলো থাকবে? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। কোশ্চেন নম্বর 11, কোনো মৌলের প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18 এবং ইলেকট্রন সংখ্যা 17 হলে ভর সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে কোনো পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে তাকে ওই মৌলের ভর সংখ্যা বলা হয়। তাহলে টোটাল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা কতগুলো আছে? 17টা, প্লাস নিউট্রন সংখ্যা কত হচ্ছে? 18টা। তাহলে টোটাল হচ্ছে 35। তাহলে ভর সংখ্যা কত হবে? 35। পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিচের কোনটি তারতম্যের জন্য? পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিউট্রনের তারতম্যের জন্য। আমি আগেই বলেছিলাম যে আইসোটোপ কাকে বলে? যাতে ভর সংখ্যা কী হবে?
ডিফারেন্ট হবে, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক সমান হবে। কিন্তু এখানে তাহলে নিউটন সংখ্যাটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে, কারণ নিউটন সংখ্যা মানে কি, ভর সংখ্যা থেকে আমাকে পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দিতে হবে, তাহলে এখানে নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। যেমন কি H11, H12, H13। এখানে দেখো এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের 3টে আইসোটোপ। তাহলে এখানে দেখো পারমাণবিক ক্রমাঙ্ক একই আছে, তার মানে কি প্রোটন সংখ্যা একই আছে, প্রোটন সংখ্যা সমান 1 প্রত্যেকেরই। কিন্তু দেখো ভর সংখ্যা প্রথমেরটা আছে 1, তারপরটা 2, তারপরটা আছে 3। তার মানে কি এদের নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে নিউটন সংখ্যা আছে, নিউটন হচ্ছে তোমার একটাও নেই। তারপরটা এখানে নিউটন আছে 2 - 1 সমান 1টা, তারপরটা 3 - 1 সমান 2টো। তাহলে দেখো নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু প্রোটন সংখ্যা দেখো প্রত্যেকেরই কিন্তু একটা করে আছে, এটারও একটা, এটারও একটা, এটারও একটা। তাহলে আমরা কি বলতে পারি যে নিউটন সংখ্যার তারতম্যের জন্য আইসোটোপ সৃষ্টি হয়। নিচের কোনটির ভর সবচেয়ে বেশি? আমি আগেই বলেছিলাম যে নিউটনের ভর সবথেকে বেশি। কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি কিসে পরিণত হয়? অ্যাকচুয়ালি পরমাণুগুলো হয় নিস্তড়িত। তার মানে কি যে কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকবে সেই একই সংখ্যক ইলেকট্রনগুলো কী হবে, পরমাণুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। তার মানে কি যে যত সংখ্যক প্রোটন থাকবে সেই একই সংখ্যক ইলেকট্রনগুলো কি করবে, বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকবে। কিন্তু এখানে কি বলা হয়েছে যে কোনো পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করলে, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার নেগেটিভ, সেটা যদি একটা গ্রহণ করে তাহলে কি হবে, সেটা নেগেটিভ চার্জে পরিণত হবে। নেগেটিভ চার্জ মানে কি, সেটা অ্যানায়ন হয়ে যাবে, সেটা অ্যানায়ন হয়ে যাবে। যেমন ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়ে যাবে, তাহলে এটা ক্লোরিনের একটা আয়ন, যাকে বলা হচ্ছে অ্যানায়ন। কোনো মৌলের রাসায়নিক আচরণ নিচের কোনটির উপর নির্ভর করে? এখানে হবে অপশন সি, নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত ইলেকট্রনের সংখ্যা। তার মানে কি যে একটা ধরো পরমাণু, এটা নিউক্লিয়াস, এক্ষেত্রে এর ভেতরে কী থাকবে, প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরবে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। ধরো এটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ ঘুরতে থাকবে। ধরো প্রথম যে কক্ষপথ তার নাম হচ্ছে কে, তারপরটা এল, তারপরটা এম, এরকম করে হয়। আর একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার ফর্মুলা হচ্ছে তোমার 2n², যেখানে n হচ্ছে তোমার পরমাণুর কক্ষপথ, n = 1, 2, 3 এরকম হবে। তার মানে প্রথম কক্ষপথ হলে কে যদি হয় n = 1 হবে, এল হলে 2 হবে, এম হলে 3 হবে। ঠিক আছে, যেহেতু পরমাণু নিস্তড়িত, তার মানে কি নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে সেই একই সংখ্যক ইলেকট্রন বিভিন্ন রকম কক্ষপথে ঘুরতে থাকবে। আর এখানে কি বলেছে, কোনো মৌলের রাসায়নিক আচরণ কোনটির উপর নির্ভর করে? নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণরত ইলেকট্রনের উপর নির্ভর করে। বিশেষ করে যে সর্ববহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তার উপর ডিপেন্ড করে। কারণ অষ্টক পূর্তির জন্য তারা কি করে, হয় ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, সেই জন্য বলা হয় যে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত ইলেকট্রনের সংখ্যা দ্বারা একটা মৌলের রাসায়নিক আচরণ নির্ভর করে। সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির, কারণ তাদের সমান সংখ্যক প্রোটন থাকে। তার মানে কি সমান সংখ্যক প্রোটন থাকার মানে কি, যে তাহলে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। তার মানে কি যে
ইলেকট্রনে কোনো চেঞ্জ হচ্ছে না। আমি আগেরটাই বললাম যে তোমার যে ইলেকট্রনগুলো থাকে সেগুলি রাসায়নিক ধর্মের জন্য দায়ী। তাহলে এখানে যেহেতু প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, মানে ইলেকট্রন সংখ্যা কোনো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য কী হবে, এখানে সমান সংখ্যক প্রোটন থাকার জন্য তাই সেই জন্য কী হবে যে সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই। কোশ্চেন নাম্বার 17, এখানে বলা হচ্ছে একই প্রোটন সংখ্যা ও ভিন্ন নিউট্রন সংখ্যা দুটি পরমাণুকে কি বলে। তাহলে এখানে যে প্রোটন থাকবে সেটা কি থাকবে, সমান থাকবে। আর কি বলেছে যে নিউট্রন থাকবে যে ভিন্ন ভিন্ন, যে নিউট্রনগুলো থাকবে সেটা ভিন্ন ভিন্ন। তাহলে আমরা দেখেছি যে নিউট্রন সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভর সংখ্যাও ভিন্ন ভিন্ন হবে, কারণ ভর সংখ্যা সমান কি বলেছি, ভর সংখ্যা সমান মোট প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে ভর সংখ্যা কী থাকছে, ডিপেন্ড হয়ে যাচ্ছে, আর প্রোটন সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকছে, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে আইসোটোপ বলা হয়। নিম্নের কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। আমি আগেই বলেছি ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন, টমসন। 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয়। আমি আগেই বলেছি যে 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয়, ডয়টেরিয়াম। এক ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয়, সাধারণ হাইড্রোজেন। 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ডয়টেরিয়াম, আর 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ট্রিটিয়াম। কে পরমাণু ধারণা দেয়। এখানে হবে ডাল্টন সর্বপ্রথম সায়েন্টিস্ট হিসেবে পরমাণুর ধারণা দেন, কিন্তু দার্শনিকরা কিন্তু এর আগেও কিন্তু ধারণা দিয়েছিলেন, কিন্তু একটা সায়েন্টিস্ট হিসেবে ডাল্টনই সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন। সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে পরস্পরে কি বলে। এখানে দেখো আমরা একটা উদাহরণ নিয়ে দেখি যে আর্গন AR 1840, আর কি কে পটাশিয়াম 1940। এখানে দেখো এর ভর সংখ্যা সমান, ভর সংখ্যা কত 40, কিন্তু অর্গনের পারমাণবিক ক্রমাঙ্ক কত 18 আর পটাশিয়ামের 19। তাহলে কি এদের অর্গন আর পটাশিয়ামকে কি বলো, পরস্পরের আইসোবার। ঠিক আছে, তাহলে এখানে কি দেখা গেল যে সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে পরস্পরে আইসোবার বলে। সমান নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলোকে পরস্পরে কি বলে। তাহলে আমরা এখানেও একটা উদাহরণ নিয়ে দেখব। SI মানে সিলিকা 1430, আর কি P ফসফরাস 1531। ঠিক আছে, এখানে কি বলেছে, সমান নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কী করে বার করি আমরা, এই ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দিলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে প্রথমে একটা সিলিকার ক্ষেত্রে কত হবে, 30 - 14 = 16, আর ফসফরাসের ক্ষেত্রে কত হবে, 31 - 15 = 16। তাহলে এখানে দুটোরই কিন্তু নিউটন সংখ্যা সমান। এবার কি বলেছে দেখো, ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক। ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি, সিলিকার ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 14 আর ফসফরাসের ক্ষেত্রে 15। তাহলে এই যে সিলিকা 1430 আর ফসফরাস 1531, এদের পরস্পরগুলোকে আমরা কি বলবো, আইসোটোন বলবো। ঠিক আছে, তো আমরা কী কী শিখলাম, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন, এই তিনটে ভালো করে মনে রাখবে। নিউটন আবিষ্কার করে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা কি জানি যে নিউটন আবিষ্কার করেছিলেন স্যাডউইক, এবং তিনি নিউটন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 ভর সংখ্যার হাইড্রোজেনকে কি বলা হয়। আমরা আগেই 2-3 বার পড়েছি যে 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে আমরা কি বলি, ট্রিটিয়াম
H13। দেখো এখানে দেখো ভর সংখ্যা এখানে কি আছে, 3 আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম। আজকের শেষ প্রশ্ন, ক্লোরিন আয়নে যোজক ইলেকট্রনের সংখ্যা হলো কতগুলি? তাহলে আমাকে যোজক ইলেকট্রন কাকে বলে সেটা জানতে হবে। কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে যোজক ইলেকট্রন বলে। তাহলে এখানে ক্লোরিন আয়নের যোজক ইলেকট্রন বার করতে হবে। ক্লোরিন আয়নের যোজক ইলেকট্রন বার করার আগে ক্লোরিনের যোজক ইলেকট্রন আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। তার মানে কি, যে ক্লোরিনে 17টা ইলেকট্রন আছে। তো ক্লোরিনে 17টা যদি ইলেকট্রন কোন কক্ষপথে কটা করে থাকবে? প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা, তারপরে 7টা। তার মানে কি, ক্লোরিনের যোজক ইলেকট্রনের সংখ্যা 7টা। কিন্তু এখানে কোশ্চেন আছে ক্লোরিন আয়নের। তার মানে ক্লোরিন কখন ক্লোরিন আয়নে পরিণত হবে? ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন প্লাস একটা যদি ইলেকট্রন গ্রহণ করে কি হবে? Cl মাইনাসে পরিণত হবে। তার মানে কি, একটা ইলেকট্রন বেড়ে যাবে, মানে কি 17টার জায়গায় কি হবে? 18টা। টোটাল কটা হয়ে যাবে? 18টা হয়ে যাবে। তখন তার ইলেকট্রনের বিন্যাস কি হবে? 2 8 8। তার মানে কি, কে কক্ষপথে 2টো থাকবে, এল কক্ষপথে 8টা থাকবে, এম কক্ষপথে 8টা থাকবে। এখানে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 3 নম্বর এম, এবং এখানে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে ক্লোরিন আয়নের যোজক ইলেকট্রনের সংখ্যা 8টা। এবং এটা যদি আমরা ড্র করে দেখতে চাই, এরকম হবে ছবিটা। এটা আমরা ধরে নিই নিউক্লিয়াস। একে কেন্দ্র করে 3টে কক্ষপথ আছে, 1টা 2টো 3টে কক্ষপথ আছে। তাহলে এটা কি হয়ে যাবে? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। একে কেন্দ্র করে কি থাকবে? তারপরে প্রথমে কক্ষপথটা হচ্ছে তোমার কে কক্ষপথ, 2টো ইলেকট্রন থাকবে। তারপরে কক্ষপথটা এল কক্ষপথ, এখানে 8টা থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তারপরে কক্ষপথে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। শুধু যদি বলতো ক্লোরিনের যোজক ইলেকট্রন সংখ্যা কত? 7টা হতো। কিন্তু এখানে যেহেতু বলেছে ক্লোরিন আয়ন, অ্যানায়ন, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে আর একটা ইলেকট্রন অ্যাড হয়ে যাবে, মানে 8টা হয়ে যাবে। প্রথমটা হচ্ছে তোমার কে কক্ষপথ, তারপরটা হচ্ছে এল, তারপর হচ্ছে এম। তাহলে এখানে উত্তর হবে 8। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ল্যামিনার একাডেমি থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।